আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মোস্তফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিশোর কর্নেল সমগ্র তৃতীয় খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশিং। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প 32-এর ধাঁধা। আজ থাকলো প্রথম পর্ব। প্রাইভেট ডিটেকটিভ কে কে হালদার, আমাদের প্রিয় হালদার মশাই, খবরের কাগজ পড়ছিলেন। হঠাৎ তিনি কাগজটা ভাঁজ করে রেখে একটি নস্যি নিলেন। তারপর বললেন, জয়ন্তবাবু তো সাংবাদিক, তাই কথাটা আপনারই জিগাই। বললুম, বলুন হালদার মশাই। গোয়েন্দাপ্রবর একটু হেসে বললেন, আপনাকে কাগজে বিজ্ঞাপন দেখি, কোনোটার হেডিং নিরুদ্দেশ, আবার কোনোটার হেডিং নিখোঁজ। কেন? মানে তো এক। এটা বিজ্ঞাপন বিভাগের লোকেদের খেয়াল, তারাই তো বিজ্ঞাপনের হেডিং দেন। কর্নেল ইজি চেয়ারে হেলান দিয়ে একটা ইংরেজি পত্রিকা পড়ছিলেন। দাঁতে কামড়ানো চুরুটের নীল ধোঁয়া তার টাকের উপর ঘুরপাক খেতে খেতে মিলিয়ে যাচ্ছিল। তিনি পত্রিকাটা বুঝিয়ে রেখে বললেন, জয়ন্তের জবাব হালদার মশাই মনোপুত না হওয়ারই কথা। হালদার মশাই সায় দিলেন, ঠিক কইছেন কর্নেল স্যার, নিরুদ্দেশ আর নিখোঁজ, দুই রকম হেডিং অথচ একই মানে। কেন দুই রকম? কর্নেল আমার দিকে তাকালেন, মিটিমিটি হেসে বললেন, হালদার মশাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন জয়ন্ত, এটা হালকাভাবে নিও না। রীতিমতো ভাষা বিজ্ঞানের শব্দার্থ তত্ত্বের মধ্যে ব্যাপারটা পড়ে। বললুম, সর্বনাশ, এই সুন্দর সকালবেলায় ওইসব গুরুগম্ভীর তত্ত্ব আওড়াবেন না প্লিজ। মোটেও গুরুগম্ভীর তত্ত্ব নয় জয়ন্ত। হালদার মশাই তোমাদের দৈনিক সত্যসেবক পত্রিকার 2য় পৃষ্ঠার বিজ্ঞাপন পড়ছিলেন, তুমিও একবার পড়ে নিলে পারো। এবার একটু অবাক হতে হলো। আজকের 2য় পৃষ্ঠার বিজ্ঞাপনে কর্নেল কোনো রহস্যের লেজ দেখতে পেয়েছেন নাকি? কাগজটা তুলে নিয়ে কিন্তু তেমন কিছু চোখে পড়ল না। নিরুদ্দেশ শিরোনামে পরপর 2টো বিজ্ঞাপন আছে। প্রথমটা এই, বাবা ওমু, তুমি শীঘ্র বাড়ি ফিরে এসো, তোমার মা মৃত্যুশয্যায়, টাকার দরকার হলে টেলিফোনে জানাও, বাবা। দ্বিতীয়টা এই, পুটুদা, তুমি যা চেয়েছিলে তাই হবে, যেখানেই থাকো ফিরে এসো, ভুটু। এরপর নিখোঁজ শিরোনামের তলায় একটি প্যান্ট হাফ শার্ট পরা বলিষ্ঠ গড়নের ছেলের ছবি। তার নিচে ছাপা হয়েছে, এই ছবিটি শ্রীমান দীপক কুমার রায়ের, বয়স প্রায় 14 বছর, গায়ের রং ফর্সা, চিবুকে একটু কাটা দাগ আছে, কেউ এর সন্ধান দিতে পারলে নগদ 10,000 টাকা পুরস্কার। পীতাম্বর রায়, 8-1 ঘোষপাড়া লেন, কলকাতা 46। এরপর জ্যোতিষী এবং তান্ত্রিকদের ছবি সহ বিজ্ঞাপন। কাগজ থেকে মুখ তুলে বললুম, না, বিজ্ঞাপনের লোকেদের খেয়াল খুশি মতো হেডিং। কর্নেল দাড়ি থেকে চুরুটের ছাই ঝেড়ে বললেন, হালদার মশাই ঠিক ধরেছে, নিরুদ্দেশ আর নিখোঁজ একই ব্যাপার, কিন্তু বিজ্ঞাপনগুলো পড়ে কথা দুটোর মানেতে যে একটা তফাৎ আছে তা তোমার বোঝা উচিত ছিল। হালদার মশাই একটু উত্তেজিত হলেই ওর সুচালো গফের 2 ডগা তীর করে কাঁপে। লক্ষ্য করলাম উনি উত্তেজিত। হঠাৎ সোজা হয়ে বসে বললেন, হ, বুঝছি, যে স্বেচ্ছায় বাড়ি থেকে পালায় তার হেডিং দিচ্ছে নিরুদ্দেশ, আর কোনোভাবে নিজের ইচ্ছার বিরুদ্ধে যারে বাড়ি ছাড়া কইরা কেউ বা কারা গুম করে কিংবা ধরেন মার্ডার কইরা ফেলে। ওর কথার উপর বলে উঠলুম, কি সর্বনাশ হালদার মশাই, ওসব অলক্ষণে কথা প্লিজ বলবেন না। কর্নেল বললেন, নিখোঁজ ছেলেটির ছবি দেখার পর মার্ডার কথাটা শুনলে সত্যি খারাপ লাগে, কাজে হালদার মশাই এ প্রসঙ্গ থাক,
হেরিং দুটোর প্রচলিত অর্থ বুঝেছেন, এই যথেষ্ট। প্রাইভেট ডিটেকটিভ ভদ্রলোককে তখন উত্তেজিত এবং অন্যমনস্ক দেখাচ্ছিল। একটু পরে তিনি আসতে বললেন, কর্নেল স্যার। কর্নেল হাসলেন। আপনি কি বলবেন বুঝতে পেরেছি হালদার মশাই। নিখোঁজ ছেলেটি সম্পর্কে আপনার উৎসাহ জেগেছে। হালদার মশাই হাসবার চেষ্টা করে বললেন, 10,000 টাকার জন্য না, আমার ডিটেকটিভ এজেন্সির হাতে এখন কোনো কেস নাই, এজন্য না। কথাটা হইল গিয়া, এমন বিজ্ঞাপন মাইন্সে দেয় কখন? যখন পুলিশ দিয়াও কাম হয় না তখন। ঠিক বলেছেন। ভদ্রলোকের লগে সাক্ষাৎ করতে ইচ্ছা হয়। বেশ তো, ঠিকানা দেওয়া আছে, টুকে নিয়ে গিয়ে সাক্ষাৎ করুন। গোয়েন্দা প্রবর সোয়েটারের ভেতরে হাত ঢুকিয়ে খুদে নোট বই এবং ডট পেন বের করলেন। তারপর পীতাম্বর রায়ের ঠিকানা টুকে নিয়ে বললেন, কলকাতার 46, কোন এরিয়া যেন? কর্নেল হাত বাড়িয়ে টেবিলের ড্রয়ার থেকে ছোট্ট স্ট্রিট ডাইরেক্টরি বের করলেন। তারপর পাতা উল্টে দেখে নিয়ে বললেন, ঠিকানাটা গোবরা এলাকার। প্রাইভেট ডিটেকটিভ কে কে হালদার তখনই উঠে দাঁড়ালেন এবং সবেগে বেরিয়ে গেলেন। বললুম, যাগে। হালদার মশাই তখন দুঃখ করছিলেন, আজকাল রহস্যের খুব আকাল চলেছে দেশে। চুরি, ছিনতাই, ডাকাতি, খুনোখুনি প্রচুর হচ্ছে, কিন্তু সবই প্রকাশ্যে আর সাদামাটা ব্যাপার। কাকেও মেরে গুম করে ফেলাটাও আর তত রহস্যজনক নয়। কাজে দেখা যাক, এই ঘটনাটার পেছনে ছুটোছুটি করে উনি যদি কোনো রহস্য খুঁজে পান, মন্দ কি? কর্নেল কিছু বলতে ঠোঁট ফাঁক করেছিলেন। এই সময় ডোরবেল বাজিল। কর্নেল যথারীতি হাঁক দিলেন, ষষ্ঠী। একটু পরে দুজন ভদ্রলোক এসে কর্নেলকে নমস্কার করলেন। নমস্কার। একজনের পরনে প্যান্ট, শার্ট, জ্যাকেট, রাজভারী মধ্যবয়সী মানুষ। অন্যজনের পরনে ধুতি, পাঞ্জাবি, শাল। কর্নেল প্রথম জনের উদ্দেশ্যে বলে উঠলেন, কি আশ্চর্য, মিস্টার অধিকারী যে, বসুন বসুন। ষষ্ঠী, শিকির কফি চাই। মিস্টার অধিকারী বললেন, কিছুদিন থেকেই আসবো করছিলাম, শেষ পর্যন্ত আসতেই হলো। আলাপ করিয়ে দিই, আমার বন্ধু কুমুদ রঞ্জন ভট্টাচার্য। আমাদের রায়গড় স্কুলেই শিক্ষকতা করতেন, কত বছর রিটায়ার করেছেন। কুমুদ, বুঝতেই পারছো, ইনি সেই স্বনামধন্য কর্নেল নীলাদ্রি সরকার। এবার কর্নেল আমার সঙ্গে তাদের আলাপ করিয়ে দিলেন। লক্ষ্য করলুম, অবসরপ্রাপ্ত শিক্ষক ভদ্রলোকের চেহারায় যেন কিছুটা অস্বাভাবিকতার ছাপ আছে। চোখের তলায় কালচে ছোপ, কপালে ভাঁজ, মুখে ও চোখে বিষণ্ণতা গাঢ় ছাপ ফেলেছে। মিস্টার অধিকারীর পুরো নাম কৃষ্ণকান্ত অধিকারী। তিনি আমার দিকে তাকিয়ে ইতস্তত করছেন দেখে কর্নেল বললেন, জয়ন্ত আমার বিশ্বস্ত, তাছাড়া সব ব্যাপারে ও আমার সহকারী। কথা যত গোপনীয় হোক, ওর সামনে বলতে দ্বিধা করবেন না। মিস্টার অধিকারী বললেন, আমি অক্টোবর নভেম্বর এই 2 মাস ব্যবসার কাজে বাইরে ছিলাম, ফিরেছি ডিসেম্বরের গোড়ার দিকে। তারপর ঘটনাটা শুনে প্রথমে পুলিশ সোর্সের যথাসাধ্য চেষ্টা করেছি, শেষে আপনার দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কুমুদ আমার বাল্য বন্ধু, অত্যন্ত কাছের মানুষ, তাকে সাহায্যের জন্য যত দূর যেতে হয় আমি রাজি। ঘটনাটা কি? কুমুদ, তুমি বলো, তোমার মুখ থেকেই কর্নেল সাহেবের শোনা উচিত। কুমুদ একটু কেশে গলা সাফ করে বললেন, রায়গড়ে তো আপনি গেছেন, একেবারে দক্ষিণ প্রান্তে খেলার মাঠ, আর তার পাশে ঘন জঙ্গলটা সম্ভবত দেখেছেন। হ্যাঁ, জঙ্গলটার অদ্ভুত নাম, হাড় মটমটিয়ার জঙ্গল। আমি অবশ্য কোনো রকম হাড় মটমট করা শব্দ শুনিনি। মিস্টার অধিকারী বললেন, আপনাকে তো বলেছিলুম, কোন যুগে কেউ শুকনো গাছে বাতাসের শব্দ শুনে ভুতুরে গপ্প রটিয়েছিল। একটা ভূত নাকি হাঁটা চলা করে, আর পায়ের হাড় মটমট করে ভাঙার শব্দ হয়। বোগাস। কুমুদ, সংক্ষেপে বলো এবার। কুমুদবাবু বললেন, লক্ষ্মী পুজোর পর দিনের ঘটনা। আমার একটি মাত্র ছেলে, সুদীপ্ত নাম, ডাকনাম দীপু, ক্লাস 10-এর ছাত্র। পড়াশোনা, খেলাধুলা সবেতেই ভালো, তবে একটু একরোখা আর দুঃসাহসী। তো অন্য দিনের মতো সেদিন বিকেলে দীপু ক্লাবের ছেলেদের সঙ্গে ফুটবল খেলতে গিয়েছিল।
ওদের খেলার কোনো সময় অসময় থাকে না। সূর্য ডুবেছে তখনও ওরা খেলায় মেতে আছে। জঙ্গলের দিকটাই একটা গোলপোস্ট। দীপুর কিকের খুব জোর। তার কিকে বলটা গোলপোস্টের ওপর দিয়ে জঙ্গলের ভেতর পড়ছিল। তাই দীপুই বলটা কুড়িয়ে আনতে জঙ্গলে ঢুকেছিল। এই সময় ষষ্ঠীচরণ কফি আনলো। কর্নেল বললেন, কফি খান, নার্ভ চাঙ্গা। কফি নার্ভ চাঙ্গা করে। কুমুদবাবু অনিচ্ছা সত্ত্বেও কফির পেয়ালা তুলে নিলেন কৃষ্ণকান্ত বাবুর তাগিদে। কয়েক চুমুক খাওয়ার পর তিনি জোরে শ্বাস ফেলে বললেন, দীপু জঙ্গলে বল আনতে গেল তো গেলই, আর ফিরল না। আজ জানুয়ারি মাসের 14 তারিখ, দীপু এখনো ফিরল না। একটু খুলে বলুন প্লিজ। আপনার মনের অবস্থা বুঝতে পারছি, তবু সব কথা খুলে না বললে তো আমার পক্ষে এক পা এগোনো সম্ভব নয়। কুমুদবাবু বললেন, দীপু ফিরছে না দেখে ওর বন্ধুরা প্রথমে ডাকাডাকি করে। সাড়া না পেয়ে ওরা দীপু যেখানে জঙ্গলে ঢুকেছিল সেখানে গিয়ে ঢোকে। তখন জঙ্গলে আঁধার ঘনিয়েছে। অনেক ডাকাডাকি আর খোঁজাখুঁজি করে ওরা ভয় পেয়েছিল। হাড় মটমটিয়ার জঙ্গলে জন্তু জানোয়ার থাকতে পারে, কিন্তু বাঘ ভালুক থাকার কথা শোনা যায় না। ওরা রায়গড়ে ফিরে পাড়ার লোকেদের খবর দেয়। আমিও খবর পেয়ে ছুটে আসি। তারপর টর্চ, লাঠি সোঁটা আর বন্দুক নিয়ে আমরা জঙ্গলে ঢুকেছিল। তখন শরৎকালে জঙ্গল খুব ঘন, সাপের উৎপাতও স্বাভাবিক। কুমুদবাবু চুপ করলেন। কর্নেল বললেন, জঙ্গলটা তো বেশ বড়। আপনারা কি পুরোটাই খুঁজেছিলেন? না, জঙ্গলের ভেতরে একটা গভীর ডোবা আছে। সেই ডোবার পাড়ে খানিকটা টাটকা রক্ত দেখেছিলাম। আর বলুন। আমরা যখন রক্ত দেখছি তখন জঙ্গলের ভেতর থেকে একটা অদ্ভুত অমানুষিক চিৎকার শুনতে পেয়েছিল। না, চিৎকার বলাও যাবে না, চেরা গলার আর্তনাদ, কিংবা ওই রকম একটা তীক্ষ্ণ কাঁপা কাঁপা হিংস্র শব্দ। শব্দটা একটানা অন্তত 1 মিনিট ধরে শোনা গেল। কৃষ্ণকান্তের বন্দুক আছে। ওর ভাই বড়দা দুবার ফায়ার করলো বন্দুকের, কিন্তু আমরা আর এগোতে সাহস পেলাম না। রক্ত দেখেই ধরে নিয়েছিলাম দীপু কোনো হিংস্র জন্তুর কবলে পড়েছে। বাঘ ভালুকের কথা শোনা যায় না বটে, কিন্তু জঙ্গল তো, প্রত্যেকে এসে জুটলেই হলো। তবে সেই অমানসিক চিৎকারটা কোন জানোয়ারের তা আমরা এখনো বুঝতে পারিনি। তারপর আপনারা কি করলেন? সে রাত্রে থানায় খবর দিলুম। পুলিশ রাত্রে জঙ্গলে ঢুকতে রাজি হয়নি। সকালে থানার কজন সশস্ত্র কনস্টেবল নিয়ে বড়বাবু ডোবার পরে রক্ত দেখেই বললেন, দীপুকে বাঘে তুলে নিয়ে গেছে। ততক্ষণে খবর ছড়িয়ে পড়েছিল। এলাকার লোক অস্ত্রশস্ত্র নিয়ে সারা জঙ্গল তোলপাড় করল, কিন্তু দীপুর চিহ্নটুকু খুঁজে পাওয়া গেল না। কর্নেল কুমুদবাবুর কথা শোনার পর বললেন, এটাই যদি ঘটনা হয় তাহলে মিস্টার অধিকারী, আপনি নিশ্চয়ই আমার কাছে আসতেন না। কৃষ্ণকান্ত অধিকারী বললেন, আপনি ঠিকই ধরেছেন কর্নেল সাহেব। কুমুদ, এবারে বাকি অংশটা বলো। কুমুদবাবু বললেন, দিন 10 পরে পোস্টম্যান একটা খাম দিয়ে গেল। খামের উপরে ইংরেজিতে আমার নাম ঠিকানা লেখা ছিল, কিন্তু ভেতরে ছিল শুধু একটা রঙিন ফটো। ফটোটা দীপুর। কর্নেল তীক্ষ্ণ দৃষ্টে তার দিকে তাকিয়ে বললেন, আপনার নিখোঁজ ছেলের ফটো? আগে হ্যাঁ। আমি অবাক হয়েছিলাম। ফটোটা উল্টে দেখে আরো অবাক হলুম। পিছনে লাল কালিতে লেখা আছে, দীপু বেঁচে আছে, সময় হলেই বাড়ি ফিরবে। মিস্টার অধিকারী বললেন, অদ্ভুত ব্যাপার। কুমুদ নিজের ছেলের হাতে লেখা চেনে। খামের ওপর ইংরেজি লেখা আর ফটোর পিছনে বাংলায় লেখা নাকি দীপুর নয়। কুমুদবাবু বললেন, হ্যাঁ, দীপুর লেখা নয়, অন্য কেউ লিখেছে। মিস্টার অধিকারী বললেন, খাম আর ফটোটা কর্নেল সাহেবকে দাও কুমুদ। কুমুদবাবু বুক পকেট থেকে একটা খাম বের করে কর্নেলকে দিলেন। কর্নেল খাম থেকে ফটোটা বের করে উল্টে পাল্টে দেখলেন, তারপর বললেন, তারপর? কুমুদবাবু বললেন, এর কদিন পরে আবার একটা খাম এলো ডাকে, একই হাতে লেখা, এবারে শুধু একটা চিঠি। চিঠিতে লেখা আছে,
মিস্টার অধিকারী বললেন, চিঠিটা বরং কর্নেল সাহেবকে দাও। কুমুদবাবু পকেট থেকে আরেকটা খাম বের করে কর্নেলকে দিলেন। কর্নেল চিঠিটা বের করে মৃদু স্বরে পড়তে লাগলেন। দীপুর পড়ার টেবিলে ড্রয়ারের মধ্যে খুঁজে দেখুন, একটা অঙ্কের ধাঁধা লেখা আছে। ধাঁধার চারদিকে 32 লেখা আছে, দেখতে পাবেন। যদি ওটা ড্রয়ারে না থাকে, ওর বই আর খাতাগুলো তন্ন তন্ন করে খুঁজে দেখবেন, নিশ্চয়ই ওটা পাবেন। পেয়ে গেলে ধাঁধার কাগজটা খামে ভরে হাড় মটমটিয়ে জঙ্গলে ডোবার দক্ষিণ পারে এক টুকরো ঢিল চাপা দিয়ে গোপনে রেখে আসবেন। সাবধান, পুলিশ কিংবা অন্য কাকেও ঘুণাক্ষরে একথা জানাবেন না, কিংবা নিজেও সেখানে গোপনে লক্ষ্য রাখবেন না। তাহলে দীপুকে আর ফিরে পাবেন না। পড়া শেষ করে কর্নেল বললেন, ধাঁধাটা পেয়েছিলেন? আগে না, অগত্যা কি করব, অনেক ভেবেচিন্তে একটা চিঠি লিখে জঙ্গলের ভেতর ডোবার পরে রেখে এসেছিল। লিখেছিলাম ওটা খুঁজে পাচ্ছি না, দয়া করে আমাকে আরো 2 সপ্তাহ সময় দেওয়া হোক। তারপর ঠিক 2 সপ্তাহ পরে আবার একটা চিঠি এলো ডাকে, ওটা পেয়েছি কিনা জানতে চেয়েছে বলে কুমুদবাবু আবার একটা খাম কর্নেলকে দিলেন। মিস্টার অধিকারী বললেন, কুমুদ আবার সময় চেয়ে চিঠি রেখে এসেছিল, তার কিছুদিন পরে আমি হংকং থেকে ফিরলুম। কুমুদ আমাকে সব ঘটনা বলল। তখন আমাদের রেঞ্জের পুলিশের ডিআইজি সুকুমার ভদ্রের কাছে কুমুদকে নিয়ে গেলুম। মিস্টার ভদ্র হেসে উড়িয়ে দিলেন, পাত্তাই দিলেন না। বললেন, ছেলে বাবার সঙ্গে দুষ্টুমি করেছে, আর কিছুদিন অপেক্ষা করুন, দীপু ঠিকই বাড়ি ফিরে আসবে। কুমুদবাবু বললেন, ওকে কিছুতেই বোঝাতে পারিনি, দীপু তেমন ছেলে নয়। জঙ্গলে রক্তের ব্যাপারটাও ডিআইজি সাহেব গ্রাহ্য করলেন না। বললেন, তার কাছে এই কেসে রায়গড় থানার পুলিশ রিপোর্ট আছে। ডোবাটার কাছে আদিবাসীদের ওঝারা নাকি গোপনে মুরগি বলি দেয়। মিস্টার অধিকারী বললেন, সেটা অবশ্য ঠিক, জঙ্গলের পূর্বে আদি বস্তি আছে। ছোটবেলা দেখেছি ওরা জঙ্গলে গিয়ে ধামসা বাজিয়ে নাচ গান করে পুজো দিত। আজকাল ওরা খ্রিস্টান হয়ে গেছে, তা বলেও পুরানো প্রথা কেউ গোপনে মেনে চলতেই পারে। যাই হোক, কর্নেল সাহেবকে অনুরোধ, দীপুর অন্তর্ধান রহস্যের একটা কিনারা করুন। আরো কিছুক্ষণ কথাবার্তা বলে ওরা দুজনে চলে গেলেন। তারপর বললুম, রীতিমতো রহস্যজনক ঘটনা কর্নেল। বিশেষ করে অঙ্কের ধাঁধা এবং 32 সংখ্যাটার মধ্যে নিশ্চয়ই কোনো মূল্যবান জিনিসের সম্পর্ক আছে। কর্নেল দীপুর ফটোটা খুঁটিয়ে দেখছিলেন। হঠাৎ তিনি সেই খবরের কাগজটা টেনে নিয়ে নিখোঁজ শীর্ষক ছবিটা দেখতে থাকলেন। তারপর টেবিলের ড্রয়ার থেকে আত্মস্কাচ বের করে দুটো ছবি মিলিয়ে দেখে সোজা হয়ে বসলেন। বললেন, 32-এর ধাঁধার আর একটা দিক খুবই অদ্ভুত জয়ন্ত। খবরের কাগজে ছাপা নিখোঁজ দীপক কুমার রায়ের ছবি আর রায়গড়ের কুমুদবাবুর নিখোঁজ ছেলে সুদীপ্ত ওরফে দীপুর ছবি হুবহু মিলে যাচ্ছে। চমকে উঠে বললুম, দেখি দেখি। তারপর ছবি দুটো দেখেই আমার চক্ষু চরকগাছ হয়ে গেল। দুটো ছবি একজনের। কর্নেল আতসকাচে বিজ্ঞাপনের ছবি আর সেই ফটোটা আরো কিছুক্ষণ খুঁটিয়ে দেখলেন। তারপর এদিনের আরো কয়েকটা ইংরেজি ও বাংলার খবরের কাগজ খুলে বিজ্ঞাপনগুলো দেখার পর বললেন, না, পীতাম্বর রায় শুধু তোমাদের দৈনিক সত্যসেবা পত্রিকায় দীপুর ছবি সহ বিজ্ঞাপনটা দিয়েছেন। বললুম, কিন্তু শুধু একটা কাগজে কেন? নিখোঁজ দীপুর জন্য যিনি 10,000 টাকা পুরস্কার দিতে চান, তার পক্ষে অন্য কাগজেও বিজ্ঞাপন দেওয়া উচিত ছিল। অন্তত একটা ইংরেজি কাগজে বিজ্ঞাপন দেওয়া উচিত ছিল নাকি? কর্নেল সায় দিলেন, অবশ্যই ছিল। বলে তিনি একটু হাসলেন। এমনও হতে পারে পীতাম্বর রায় ধরেই নিয়েছেন বহুল প্রচারিত এবং জনপ্রিয় একটা বাংলা কাগজে বিজ্ঞাপন দেওয়াই যথেষ্ট। আমার আরো একটা ব্যাপারে অবাক লাগছে কর্নেল। বলো। রায়গড়েও নিশ্চয়ই দৈনিক সত্যসেবা পত্রিকা যায়। যাওয়া স্বাভাবিক, তবে এদিনের কাগজ সেখানে পৌঁছতে বিকেল হয়ে যাওয়ার কথা। না, আমি বলতে চাইছি দীপুর বাবা আর তার বন্ধু কৃষ্ণকান্ত বাবু কলকাতায় আসার পথে কি খবরের কাগজ পড়েনি? বিশেষ করে দৈনিক সত্যসেবকের মতো জনপ্রিয় কাগজ পড়েননি, অথবা পড়লেও বিজ্ঞাপনটা তাদের চোখ এড়িয়ে গেছে। তা না হলে কথাটা তারা বলতেন। আমার ধারণা রায়গড়ে পৌঁছে ওরা সেখানকার কারো কাছে বিজ্ঞাপনের ব্যাপারটা জানতে পারবেন। কারো না কারো চোখে বিজ্ঞাপনটা পড়তে বাধ্য। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ।
বলে কর্নেল কাগজ থেকে বিজ্ঞাপনটা কেটে নিলেন এবং উল্টো পিঠে পত্রিকার নাম ও তারিখ লাল ডট পেনে লিখে রাখলেন। তারপর টেবিলের নিচে ড্রয়ার থেকে একটা বড় খাম বের করে বিজ্ঞাপন, ফটো এবং দীপুর বাবা দিয়ে যাওয়া সেই চিঠি দুটো তাতে ভরে রাখলেন। সেই সময় আমার মাথায় একটা প্রশ্ন জাগলো। বললুম, আচ্ছা কর্নেল, এই বিজ্ঞাপনদাতা পীতাম্বর রায় দীপুর বাবা কুমুদবাবুর কোনো আত্মীয় নন তো? হয়তো কুমুদবাবুর কাছে কোনো সূত্রে খবর পেয়ে তিনি বিজ্ঞাপনটা দিয়েছেন। কর্নেল খামটা টেবিলের ডয়ারে ঢোকাচ্ছিলেন। বললেন, কিন্তু পীতাম্বর রায় বিজ্ঞাপনে দীপুকে দীপক কুমার রায় করেছেন। এদিকে কুমুদবাবুর ছেলে দীপুর নাম সুদীপ্ত ভট্টাচার্য বা সুদীপ্ত কুমার ভট্টাচার্য। বললুম, ধরে যাক পীতাম্বর রায় কুমুদবাবুর আত্মীয় নন, হিতৈষী বন্ধু। সুদীপ্ত শুনতে দীপক শুনেছিলেন। কর্নেল হাসলেন। সাবধান জয়ন্ত, তুমি একটা গোলক ধাঁধায় ঢুকে পড়েছো। বরং আর এক পেয়ালা কফি খেয়ে ঘিলু চাঙ্গা করো। বলে তিনি হাঁক দিলেন, ষষ্ঠী, কফি। একটু পরে ষষ্ঠীচরণ কফি দিয়ে গেল। কফি খেতে খেতে বললাম, হালদার মশাই এতক্ষণে নিশ্চয়ই গোবরা এলাকায় গিয়ে পীতাম্বর রায়কে খুঁজে বের করে ফেলেছেন। দেখা যাক তিনি কোন খবর আনেন। কর্নেল বললেন, হ্যাঁ, এতক্ষণে তুমি গোলকধাঁধা থেকে বেরোতে পেরেছ। তার মানে হালদার মশাই দীপুর অন্তর্ধান রহস্য একা একা ফাঁস করে ফেলবেন বলছেন? আপনাকে নাক গলাতে হবে না। কর্নেল আমার কথায় কান দিলেন না। ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে চুপচাপ চুরুট টানতে থাকলেন। সেই সময় টেলিফোন বেজে উঠল। কর্নেল চোখ না খুলে বললেন, ফোন ধরো জয়ন্ত। হাত বাড়িয়ে রিসিভার তুলে সাড়া দিতেই প্রাইভেট ডিটেকটিভের কণ্ঠস্বর ভেসে এলো। কর্নেল স্যার। দ্রুত বললুম, বলুন হালদার মশাই। জয়ন্ত বাবু নাকি? কর্নেল স্যার কি করতেছেন? ধ্যানে বসেছেন। আপনি কোত্থেকে ফোন করছেন? এমন হাঁসফাঁস করেই বা কথা বলছেন কেন? কর্নেল আমার হাত থেকে রিসিভার ছিনিয়ে নিয়ে বললেন, বলুন হালদার মশাই। হ্যাঁ, তারপর? বলেন কি? আপনি বরং আমার এখানে চলে আসুন। ঠিক বলেছেন, রাখছি। বললুম, কি ব্যাপার? কর্নেল একটু হেসে বললেন, হালদার মশাইয়ের সঙ্গে তোমার রসিকতা করার বদ অভ্যাস আছে, কিন্তু এক্ষেত্রে রসিকতা সঙ্গত নয়। বিশেষ করে উনি যখন রীতিমতো মল্লযুদ্ধ করে নিরাপদ জায়গায় পৌঁছে আমাকে টেলিফোন করছে। চমকে উঠেছিল। বললুম, মল্লযুদ্ধ মানে? হালদার মশাইয়ের মুখে সেসব কথা শুনতে পাবে। একটু বিব্রত হয়ে বললুম, কিন্তু আমি তা কেমন করে জানবো? তাছাড়া আমি ওর সঙ্গে কিন্তু রসিকতা করিনি। তোমার কণ্ঠস্বরে রসিকতার আভাস ছিল। সরি। কর্নেল হেসে উঠলেন। না না, সরি বলার মতো কিছু করনি তুমি। তবে তৈরি থাকো, হালদার মশাই তোমার জন্য আর একটা গোলক ধাঁধা নিয়ে আসছে। গোয়েন্দা ব্যাপার এলেন প্রায় মিনিট 20 পরে। চোখে মুখে উত্তেজনার ছাপ, দাঁড়াতে বুড়ো আঙুলে ব্যান্ডেজ বাঁধা। সোফায় ধপাস করে বসে বললেন, হায়ার হার্মস লইয়া যাই নাই, ভুল করছিলাম। কর্নেল বললেন, আগে কফি খান, তারপর ওসব কথা। ষষ্ঠী, হালদার মশাইয়ের জন্য কফি নিয়ে আয়। এবার লক্ষ্য করলুম হালদার মশাইয়ের সোয়েটারে জায়গায় জায়গায় কালচে ছোপ, প্যান্টের নিচের দিকটা ভিজে গেছে, আঙ্গুলে ব্যান্ডেজ। তার মানে কারোর সঙ্গে মল্লযুদ্ধটা বেশ জোরালো হয়ে গেছে। একটু পরে ষষ্ঠীচরণ কফি রেখে হালদার মশাইয়ের দিকে আর চোখে তাকাতে তাকাতে চলে গেল। হালদার মশাই যথারীতি ফু দিয়ে কফি পান করতে থাকলেন। তারপর হঠাৎ খি খি করে হেসে উঠলেন। বললেন, কি কাণ্ড! ঘুঘু দেখছে, ফান দেখে নাই। ড্রেনে ওরে ফেলাইয়া 2 পাও দিয়ে রগড়াইছি। কর্নেল বললেন, আগে কফি খেয়ে নিন হালদার মশাই। গোয়েন্দা মশাই এবার তাড়িয়ে তাড়িয়ে কফি পান করতে থাকলেন। কফি শেষ হলে তিনি অভ্যাস মতো একটি নস্যি নিলেন। তারপর যা বললেন সংক্ষেপে এই। ঘোষপাড়া লেন একটা ঘিঞ্জি গলি, দুধারে খোলা নর্দমা। গলিটা শেষ হয়েছে একটা কারখানার দেওয়ালে।
8/1/C নম্বরে একটি মানধাতা আমলের দোতলা বাড়ি। বাড়িটার দোতলায় একটি মেস আছে। মেসের 3টে ঘরে যারা থাকে তাদের নানা রকমের পেশা। কেউ বেসরকারি অফিসের কর্মী, কেউ ড্রাইভার, কেউ খবরের কাগজের হকার। বাঙালি অবাঙালি দুইই আছে। আজ রবিবার মেসের বাসিন্দারা কে কোথায় বেরিয়েছে। দোতলার ছাদে একটা টিনের শেড ঢাকা ঘরে রান্না হয়। হালদার মশাই মেসের ম্যানেজার আদিনাথ ধারার সঙ্গে আলাপ জমিয়ে এসব খবর পান। তো তিনি গেছেন পীতাম্বর রায়ের সঙ্গে দেখা করতে। কিন্তু পীতাম্বর বাবু প্রতি শনিবার বিকেলে অফিস থেকে সোজা দেশের বাড়িতে চলে যান। সোমবার সেখান থেকে ফিরে অফিসে যান। তারপর মেসে ফেরেন সন্ধ্যাবেলায়। কোনো কোনো দিন রাত 9টাও বেজে যায়। পীতাম্বর বাবু যে ঘরে থাকেন সেই ঘরে থাকে জনৈক রমেশ শর্মা। রমেশ কোনো ব্যবসায়ীর গাড়ির ড্রাইভার। কথায় কথায় হালদার মশাই পীতাম্বর বাবু দেশের বাড়ির ঠিকানা জানতে চান। ম্যানেজার আদিনাথ বাবু মেসের রেজিস্টার খুলে ঠিকানাটা লিখে দেন। তারপর হালদার মশাইয়ের চোখে পড়ে আদিনাথ বাবুর টেবিলে আজকে দৈনিক সত্যসেবক পত্রিকা পড়ে আছে। খবরের কাগজটা পড়ার ছলে হালদার মশাই আদিনাথ বাবুকে বিজ্ঞাপনটা দেখিয়ে দিয়ে বলেন, এ কি পীতাম্বর বাবুর ছেলে নিখোঁজ নাকি? বিজ্ঞাপনটা দেখে আদিনাথ বাবু খুব অবাক হয়ে যান, কারণ পীতাম্বর বাবু এমন একটা ঘটনার কথা তাকে জানাননি। দুজনে যখন কথা বলছিলেন তখন বারান্দায় কেউ রেলিং ধরে দাঁড়িয়েছিল। আদিনাথ বাবু টের পেয়ে তাকে ডেকে বলেন, কি গোবিন্দ, ওখানে দাঁড়িয়ে কি করছো, এখানে এসো। কথাটা বলে আদিনাথ বাবু হালদার মশাইকে ইশারায় জানিয়ে দেন, এই ছোকরা এ পাড়ার এক মস্তান। গোবিন্দ ঘরে না ঢুকে এবং কোনো কথা না বলে চলে যায়। তখন আদিনাথ বাবু হালদার মশাইকে বলেন, আপনার বন্ধু পীতাম্বর বাবুর সঙ্গে এই গুন্ডা মস্তানটার খুব ভাব। পীতাম্বর বাবুকে সতর্ক করে দিয়েছিলেন, কিন্তু কথা কানে নেননি। পীতাম্বর বাবু আপনার বন্ধু বটে, কিন্তু খুলেই বলছি, ওর হাব ভাব আমার মোটেও পছন্দ নয়। আমার ধারণা পীতাম্বর বাবু ছেলে বা ছোট ভাই যেই হোক, তার নিখোঁজ হওয়ার জন্য উনি নিজেই দায়ী। বিচক্ষণ হালদার মশাই আর কথা না বাড়িয়ে মেসের ফোন নম্বরে জেনে নিয়ে চলে আসেন। তারপর নির্জন গলিতে সেই গোবিন্দর মুখোমুখি পড়ে তার সঙ্গে পীতাম্বর বাবুর কথা তুলে ভাব জমাতে চেষ্টা করেন। তখনই ঘটে যায় অঘটন। হঠাৎ গোবিন্দ প্যান্টের পকেট থেকে একটা চাকু বের করে তার উপর ঝাঁপিয়ে পড়ে। হালদার মশাই প্রাক্তন পুলিশ অফিসার, এমন অবস্থায় পুলিশ জীবনে বহুবার পড়েছেন। তিনি গোবিন্দর পায়ে জোরে লাথি মারেন। গোবিন্দ নোংরা ড্রেনে পড়ে যায়। তারপর হালদার মশাই তার চাকুটা কেটে নেওয়ার চেষ্টা করেন এবং দৈবাত তার বুড়ো আঙুলের নিচে একটু কেটে যায়। তবে চাকুটা তিনি করায়ত্ত করেছিলেন। ততক্ষণে একজন দুজন করে লোক জড়ো হয়েছিল গলিতে। তারা একটু তফাতে দাঁড়িয়ে ঘটনাটা দেখছিল, কেউ এগিয়ে আসেনি। হালদার মশাই চলে আসার আগে গোবিন্দর মুখে জুতো শুদ্ধ চাপ দিয়ে ড্রেনের নোংরা জল আর আবর্জনায় অন্তত 2 মিনিট ডুবিয়ে রেখে হনন করে চলে আসেন। আর পিছু ফেরেননি। সদর রাস্তায় একটা ফার্মেসিতে ব্যান্ডেজ কিনে গোয়েন্দাপূর্বক ফার্স্ট এডের ব্যবস্থা করেন। সেখান থেকে তিনি কর্নেলকে ফোন করেছিলেন। হালদার মশাই ঘটনার বর্ণনা দিয়ে স্প্রিংয়ের চাকুটি দেখালেন। পাটের কাছে একটু চাপ দিতেই প্রায় 4 ইঞ্চি ফলা বেরিয়ে এলো। দেখেই আটকে উঠল। কর্নেল চুপচাপ শুনছিলেন। এতক্ষণে বললেন, পীতাম্বর রায়ের দেশের বাড়ির ঠিকানাটা এবার দিন হালদার মশাই। ঠিকানাটা সম্ভবত বর্ধমান জেলার রায়গড়। হালদার মশাই প্যান্টের পকেট থেকে ভাঁজ করা কাগজটা বের করতে গিয়ে চমকে উঠলেন। তার চোখ দুটো গুলি গুলি হয়ে উঠল। উত্তেজনায় গোফের ডগা তীর তীর করে কাঁপতে থাকলো। তিনি বলে উঠলেন, আপনি কেমনে জানলেন? কর্নেল কাগজটা নিয়ে বললেন, নিছক অনুমান। গোয়েন্দাবাবু আর এক টিপ নস্যি নিয়ে বললেন, কি কাণ্ড। বললুম, এই কাণ্ডের পিছনে একটা বড় কাণ্ড আছে হালদার মশাই। হালদার মশাই আমার দিকে সেই রকম গুলি গুলি চোখে তাকিয়ে বললেন, কোন কি? কর্নেল হাসতে হাসতে বললেন, জয়ন্ত আপনাকে নিয়ে রসিকতা করছে, ওর কথায় কান দেবেন না। আপনার কাজ আপনি করে যান। তা করো। হালদার মশাই গম্ভীর হয়ে বললেন, পীতাম্বর বাবু অমন আনসোশাল হারামজাদারে কেন বহাল করছেন? এই রহস্য জানা দরকার। আমি পীতাম্বর বাবুর লগে দেখা করতে গেছিলাম। গোবিন্দ কেন শুধু এই জন্যই আমার স্ট্যাপ করার চেষ্টা করলো? আমার বুদ্ধিশুদ্ধি একেবারে ব্যাবাক তালগোল পাকাইয়ে গেছে। প্রাইভেট ডিটেকটিভ হিসাবে আপনার তো লাইসেন্স আছে, দরকার মনে করলে আপনি পুলিশের সাহায্য নিতে পারবেন।
হালদার মশাই একটু হেসে বললেন, পুলিশের সাহায্য আমার লাগবে না কর্নেল স্যার। আমার প্ল্যান কি তা আপনাদের জানাইয়া দিই। হ্যাঁ, আমাকে না জানিয়ে কিছু করবেন না জানেন। কখনো করছি কি? বলে হালদার মশাই সোয়েটারের ভিতরে হাত ঢুকিয়ে একটা ছোট্ট নোটবই বের করলেন। তারপর বললেন, পীতাম্বর বাবুর মেসের ফোন নাম্বার লইছি। কাল সোমবার রাত্রে ওনারে ফোন করব। তারপর ওনারে বলবো নিখোঁজ দীপক কুমার রায়ের খোঁজ আমি পাইছি, আপনি শিগগির সাক্ষাৎ করুন। আমি ওনারে গণেশ অ্যাভিনিউয়ে আমার প্রাইভেট ডিটেকটিভ এজেন্সিতেই আইতে বলবো। কর্নেল নিভে যাওয়া চুরুট জেলে বললেন, তার মানে আপনি যে একজন প্রাইভেট ডিটেকটিভ তা পীতাম্বর বাবুকে জানাবেন? হ, বাহ, আপনার প্ল্যানটা চমৎকার। এই ধরনের কেসে প্রাইভেট ডিটেকটিভের নাক গলানো তো স্বাভাবিক। বললুম, পীতাম্বর বাবু আপনার কাছে যাবেন বলে মনে হয় না। হালদার মশাই হাসলেন, না আইতে চাইলে আরে থ্রেটন করব, পুলিশের ভয় দেখাবো। কর্নেল বললেন, আপনি প্রাইভেট ডিটেকটিভ হিসেবে মক্কেলের ফটো তুলে রাখেন, তাই না? আমার দরকার পীতাম্বর রায়ের একটা ছবি। গোয়েন্দা প্রবর আশ্বাস দিলেন, পীতাম্বর রায়ের ছবি আপনি পাইবেন কর্নেল স্যার, যেভাবেই হোক আরে মিট করব, ছবিও তুলব। ওদের মেসের ফোন নাম্বারটা আমায় দিন। হালদার মশাই নোট বই থেকে নাম্বারটা কর্নেলকে দিলেন। তারপর মুচকি এসে বললেন, বর্ধমান জেলার রায়গড়ের নাম কইলেন তখন, ব্যাপারটার একটুখানি হিন্ট দিই কর্নেল স্যার। কর্নেল চুরুটে কয়টা টান দিয়ে সেটা অ্যাস্ট্রোতে ঘষে নেভালেন। তারপর বললেন, আপাতত আপনাকে শুধু এইটুকু জানিয়ে রাখছি, রায়গড়ে আমি বার দিয়ে গিয়েছিলাম। প্রথমবার গিয়েছিলাম প্রায় 5 বছর আগে। ওখানে একটা প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ আছে, আর আছে একটা গভীর জঙ্গল। তো আমি গিয়েছিলাম আমার এক বন্ধু ডক্টর দেবব্রত চট্টরাজের সঙ্গে। ডক্টর চট্টরাজ কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগের একজন কর্মকর্তা। দুর্গের ধ্বংসাবশেষ খোঁড়াখুড়ি করে তার একটা টিম প্রাচীন ইতিহাস উদ্ধারের চেষ্টা করছিল। আপনি তো জানেন এ বিষয়ে আমারও কিছু বাতিক আছে। যাই হোক, সেখানে গিয়ে আলাপ হয়েছিল কৃষ্ণকান্ত অধিকারী নামে একজন বড় ব্যবসায়ীর সঙ্গে। তাঁর হেড অফিস আসানসোলে, রায়গড়ে তার পৈতৃক বাড়ি। রায়গড়ের জঙ্গলে তার সঙ্গে অনেক ঘোরাঘুরি করেছিল। মিস্টার অধিকারী তরুণ বয়সের দক্ষ শিকারী ছিলেন। তার সঙ্গে ঘুরে বিরল প্রজাতির কিছু পাখির ছবি তুলেছিল। পরের বছর মিস্টার অধিকারী কলকাতায় নিজের কাজে এসে আমার সঙ্গে দেখা করেছিলেন। এবার আসল কথাটা বলি, ওই জঙ্গলটার নাম হাড় মটমটিয়ার জঙ্গল। কারণ রাত বিরেতে ওই জঙ্গলে হাড় মটমট করে কোনো অদ্ভুত জন্তু অথবা ভূতপ্রেত নাকি ঘুরে বেড়ায়। এই রহস্য ফাঁস করার উদ্দেশ্যেই আমি মিস্টার অধিকারীর সঙ্গে আবার রায়গড় গিয়েছিলাম। হালদার মশাই কান খাড়া করে শুনছিলেন। বললেন, হাড় মটমটিয়া শব্দ শুনেছিলেন নাকি? কর্নেল হাসলেন, গিয়েছিল মার্চ মাসে। তখন রাত বিরেতে জোরে বাতাস বয়। অনেক অদ্ভুত শব্দ শুনেছিলাম তা ঠিক, তবে হাড় মটমটিয়া রহস্যই থেকে গেছে। পীতাম্বর রায়ের বাড়ি রায়গড়ে, আপনি কইলেন? অরে চেনেন? না, তবে নামটা যেন শুনেছিলুম, বলে কর্নেল আমার দিকে অর্থপূর্ণ দৃষ্টি তাকালেন। বুঝলুম, আমি যেন এখনই ব্যাপারটা হালদার মশাইয়ের কাছে ফাঁস না করি। আমি একটা পত্রিকা পড়ার ভান করলুম। হালদার মশাই বললেন, আমি এবার যাই কর্নেল স্যার, যেভাবে হোক পীতাম্বর রায়ের মিট করব আর ছবি তুলব, কিন্তু এবার সতর্ক থাকবেন যেন। লাইসেন্স রিভলভার আছে, সাথে রাখুন। প্রাইভেট ডিটেকটিভ সবেগে বেরিয়ে গেলেন। তারপর বললাম, ব্যাকগ্রাউন্ডটা আপনি হালদার মশাইকে জানালেন না কেন? কর্নেল গম্ভীর মুখে বললেন, জানালে উনি এখনই রায়গড়ে ছুটে যেতেন। আপাতত আমি পীতাম্বর রায়ের ব্যাকগ্রাউন্ড জানতে চাই, কেন সে অমন বিজ্ঞাপন দিল তা আমার জানা দরকার। এই সময় আমার মাথায় একটা প্রশ্ন জেগে উঠল। বললুম, আচ্ছা কর্নেল, আপনি রায়গড়ে একটা প্রাচীন ধ্বংসাবশেষ খুঁড়ে প্রাচীন ইতিহাস উদ্ধারের কথা বললেন। দীপুর অন্তর্ধান রহস্যের সঙ্গে সেখানকার কোনো দামি রত্নদ্রব্যের সম্পর্ক নেই তো? কর্নেল আমাকে চমকে দিয়ে বললেন,
আছে, সম্ভবত সেটাই 32-এর ধাঁধা। রায়গড়ের প্রাচীন দুর্গের ধ্বংসস্তূপ থেকে আবিষ্কৃত কোনো প্রত্নদ্রব্যের সঙ্গে দীপুর অন্তর্ধান রহস্যের সম্পর্ক আছে শুনে কর্নেলের দিকে অবাক হয়ে তাকিয়েছিল। তাকে এখন বড় বেশি গম্ভীর দেখাচ্ছিল। কথাটা বলে তিনি ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে চুরুট টানছিলেন। একটু পরে বললুম, দীপুর অন্তর্ধানের কারণ সম্পর্কে আপনি তাহলে দেখছি একেবারে নিশ্চিত? কর্নেল গলার ভেতরে বললেন, হুম। কিন্তু সেই প্রত্নদ্রব্যটা কি? ওটা দেখার সৌভাগ্য আমার হয়নি। ডক্টর চট্টরাজের কাছে শুনেছিলাম একটা ছোট বাক্সের মতো জিনিসটার গরম, কিন্তু বাক্স নয়। তাছাড়া ওটা কোনো অজানা ধাতুতে তৈরি। বলে কর্নেল চোখ খুলে সোজা হয়ে বসলেন। আশ্চর্য ঘটনা, ওটা ডক্টর চট্টরাজের ক্যাম্প থেকেই চুরি হয়ে গিয়েছিল। আপনি বলছিলেন সম্ভবত 32-এর ধাঁধার সঙ্গে ওটা সম্পর্ক আছে? সম্ভবত বলার কারণ, ডক্টর চট্টরাজ বলেছিলেন চৌকো গড়নের কালো জিনিসটার গায়ে খুদে হরফে কি সব লেখা ছিল, দেখতে নাকি নাগরী লিপির মতো। ওটা পরিষ্কার করার সময় দেয়নি চোর, তবে ডক্টর চট্টরাজ ওটার ওপরের দিকে নাগরী লিপিতে 3 এবং 2 এ দুটো সংখ্যা অনুমান করেছিলেন। নেহাতি অনুমান, কিন্তু এখন মনে হচ্ছে তিনি ঠিকই পড়েছিলেন। ডক্টর চট্টরাজ এই চুরির কথা পুলিশকে জানাননি? আমি নিষেধ করেছিলাম, কারণ এতে একটা হইচই শুরু হতো। ডক্টর চট্টরাজকেও পুরাতত্ত্ব দপ্তরের কাছে কৈফিয়ত নিতে হতো, তার সুনামহানির আশঙ্কা ছিল। আপনি তো তখন সেখানে ছিলেন। কর্নেল একটু চুপ করে থাকার পর বললেন, আমি সেদিন ওখানে ছিলুম না। কৃষ্ণকান্ত অধিকারীর সঙ্গে হাড় মোটমুটিয়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলাম। তবে ওখানে থাকলেও চোর ধরা আমার পক্ষে সম্ভব ছিল না। ডক্টর চট্টরাজের দলে ছিলেন 10-12 জন লোক, আর খোঁড়াখুঁড়ির কাজে স্থানীয় কয়েকজন মজুরের সাহায্য দরকার হয়েছিল। মিস্টার অধিকারী সেই সব মজুর জোগাড় করে দিয়েছিলেন, কিন্তু তারা নিরক্ষর। এছাড়া এলাকার লোকেরাও রোজ এসে ভিড় করত। কাজেই বুঝতে পারছো, আমার পক্ষে ব্যাপারটা ছিল খড়ের গাদায় সূচ খোঁজার মতো। তার চেয়ে বড় কথা, চুরি যাওয়া জিনিসটাকে তত গুরুত্ব দেননি ডক্টর চট্টরাজ। হাসতে হাসতে বললুম, তাহলে এবার জিনিসটার গুরুত্ব খুব বেড়ে গেল? কর্নেল হাসলেন না, তেমনই গম্ভীর মুখে বললেন, তুমি ঠিকই বলেছ। ডক্টর চট্টরাজ গত বছর রিটায়ার করেছেন, যাদবপুরে থাকেন। দেখি ওকে পাই কিনা। বলে কর্নেল টেলিফোনের রিসিভার তুলে ডায়াল করলেন। তারপর সাড়া পেয়ে বললেন, হ্যালো, ডক্টর চট্টরাজ আছেন? আমার নাম কর্নেল নীলাদ্রি সরকার, ইলিয়েট রোড থেকে বলছি। বাইরে গেছেন? মানে কলকাতার বাইরে? কবে ফিরবেন? বলে যাননি। আপনি কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। রিসিভার রেখে কর্নেল বিরক্ত মুখে বললেন, অদ্ভুত লোক, সম্ভবত নতুন কোনো কাজের লোক। ডক্টর চট্টরাজের পুরাতন ভৃত্য পরেশ আমাকে চেনে। এ লোকটার গলার স্বর যেমন কর্কশ, কথাবার্তাও তেমনি উদ্ধত প্রকৃতির লোকের মতো। ডক্টর চট্টরাজের স্ত্রী বা ছেলে মেয়ে তো আছেন, আপনি? কর্নেল আমার কথার উপর বললেন, ওর স্ত্রী বেঁচে নেই, ছেলে থাকে আমেরিকায়। মেয়ের বিয়ে দিয়েছিলেন দিল্লিতে। মেয়ে জামাই দুজনেই বিজ্ঞানী। যাদবপুরের বাড়িতে ডক্টর চট্টরাজ একাই থাকেন। বলে তিনি আবার হেলান দিয়ে বসে চোখ বুঝলেন। দাঁতের ফাঁকে রাখা জ্বলন্ত চুরুটের নীল ধোঁয়া আঁকাবাঁকা হয়ে তার চওড়া মসৃণ টাকের উপর নাচতে নাচতে মিলিয়ে যাচ্ছিল। তবে এতক্ষণে বুঝলুম, বৃদ্ধ রহস্যভেদী 5 বছর আগেকার রায়গড়ের স্মৃতির মধ্যে আরও কোনো সূত্র খোঁজাখুঁজি করছেন। বললুম, আমি এবার উঠি, 1:30 বাজে। কর্নেল আগের মতো গলার ভেতর বললেন, আপনি ধ্যান করবেন, আমি চুপচাপ বসে থাকবো, এর মানে হয় না। বলে আমি উঠে দাঁড়ালুম। এই সময় ষষ্ঠীচরণ ভেতরের দরজার পর্দার ফাঁকে মুখ বের করে সহাস্যে বলল, দাদাবাবু, আপনার এবেলা নেমন্তন্ন। অমনি কর্নেলের ধ্যান ভঙ্গ হলো। চোখ কটমটিয়ে ষষ্ঠীর দিকে তাকিয়ে বললেন, আমরা খাবো। ষষ্ঠী বলল, হ্যাঁ রেডি বাবা মশাই।
কর্নেল বললেন, জয়ন্ত কি স্নান করতে চাও? আমার মতে এই শীতের অবেলায় স্নান করলে ঠান্ডা লেগে জ্বর জ্বালা হবে। চলো খেয়ে নেওয়া যাক। খাওয়ার পর ড্রয়িং রুমে এসে কর্নেল বললেন, কিছুক্ষণ পর আমরা বেরোবো। বললাম, পীতাম্বর রায়ের সেই মেসে যাবেন নাকি? কর্নেল হাসলেন, না, ওই ব্যাপারটা হালদার মশাইয়ের হাতেই থাক। চাকু হারিয়ে সেই গোবিন্দ এখন ভোজালি জোগাড় করে ফেলেছে। গোবিন্দের ব্যাপারটা আমি বুঝতে পারছি না। হালদার মশাইয়ের ওপর সে আচমকা চড়া হলো কেন? প্রশ্নটা আমার মাথাতেও এসেছিল, কিন্তু ওই অবস্থায় ওকে ডিটেলস জানাবার জন্য পিড়াপিড়ি করিনি। আমার ধারণা মেসের ম্যানেজার আদিনাথ ধারাকে হালদার মশাই নিশ্চয়ই মুখ ফসকে এমন কোনো কথা বলে ফেলেছিলেন যা গোবিন্দর কানে গিয়েছিল। হালদার মশাইয়ের হঠকারী স্বভাবের কথা তো তুমি জানো। একটু পরে বললুম, আচ্ছা কর্নেল, আমার মাথায় একটা প্রশ্ন জেগেছে। বলো। রায়গড়ের ধ্বংসস্তূপ খুঁড়ে যে চৌকো কালো জিনিসটা পাওয়া গিয়েছিল, সেটার কথা কি ডক্টর চট্টরাজের কলিগরা জানতেন না? জানলে তো তারা সরকারি রিপোর্টে কথাটা উল্লেখ করতে বলতেন। আমি যতটা জানি এসব রিপোর্টে পুরো টিমের সই থাকে। তুমি ঠিক বলেছ। উৎখননে পাওয়া প্রতিটি জিনিসের তালিকাও করা হয়, তাতেও পুরাতাত্ত্বিক দলের সদস্যদের সই থাকে। কিন্তু ডক্টর চট্টরাজ আমাকে গোপনে জানিয়েছিলেন ওই জিনিসটা উনি দৈবাত কুড়িয়ে পান। ওটার কোনো গুরুত্ব আছে বলে ওর মনে হয়নি, তাই দলের কাউকেও বলেননি। অথচ ওটা ওর ক্যাম্প থেকে চুরি গেল। হ্যাঁ, স্মৃতিটা ঝালিয়ে নিতে নিতে আজ আমার মনে হলো এটা একটা আশ্চর্য ঘটনা। ডক্টর চট্টরাজ তারপর যখন জিনিসটার গুরুত্ব টের পেলেন, তখন ওটা অসাবধানে রাখলেন কেন? ঠিক এই কথাটা ওকে জিজ্ঞেস করেও কোনো সদুত্তর পাইনি। আজ কি তাই ওকে তখন ফোন করলেন? হ্যাঁ, তুমি বুঝতেই পারছো, এতদিন পরে সেই চুরি যাওয়া জিনিসটাকে কেন্দ্র করে একটা জমজমাট রহস্য ঘনীভূত হয়েছে। কাজেই ডক্টর চট্টরাজের সঙ্গে কথা বলা এখন কত জরুরি। অথচ উনি নাকি বাইরে গেছেন। কর্নেলকে উত্তেজিত দেখাচ্ছিল। আতপোড়া চুরুটটা অ্যাস্ট্রেতে ঘষে নিভিয়ে রেখে তিনি উঠে দাঁড়ালেন। বললেন, 1 মিনিট, আমি পোশাক বদলে আসি। বেলা 2:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লুম। আমার গাড়ি নিচে পার্ক করা ছিল। কর্নেল সামনের সিটে আমার বাঁদিকে বসে বললেন, হাজরা রোডের দিকে চলো, তারপর আমি পথ দেখিয়ে নিয়ে যাব। গাড়ি স্টার্ট দিয়ে বললুম, অ্যাপয়েন্টমেন্ট না করেই যাচ্ছেন, কার কাছে? কর্নেল হাসলেন, চলো তো। হাজরা রোডে পৌঁছে কর্নেলের নির্দেশে কিছু দূর চলার পর ডান দিকে একটা সংকীর্ণ আঁকাবাঁকা রাস্তায় এগিয়ে গেলুম। তারপর এক জায়গায় তিনি আমাকে গাড়ি দাঁড় করাতে বললেন। দেখলাম বাঁ দিকে একটি চওড়া গেট, ওপারে বুগেনভিলিয়ার ঝাঁপি। কর্নেল নেমে গিয়ে গেটের সামনে দাঁড়ালেন। তারপর একটা লোক গেট খুলে দিল। কর্নেল ইশারায় আমাকে গাড়ি ভেতরে ঢোকাতে বললেন। গাড়ি ঘুরিয়ে ঢালু ফুটপাত দিয়ে ভেতরে ঢোকার সময় চোখে পড়ল মার্বেল ফলকে লেখা আছে রায়গড় রাজবাটি। দেখা মাত্র উত্তেজিত হয়ে উঠল। নুড়ি বিছানো লনের অবস্থা, আগাছায় ঢাকা ফুলের গাছ, শুকনো ফোয়ারার শীর্ষে ভাঙাচোরা একটা মূর্তি এবং দোতলা পুরানো বাড়িটা দেখে মনে হচ্ছিল যেন একটা ইতিহাসের মধ্যে ঢুকে পড়েছি। বাড়িটার স্থাপত্য ইতালীয় ধাঁচ, বড় বড় থাম এবং জানালা। পোর্টিকের তলায় গাড়ি রেখে নেমে দাঁড়ালো। কর্নেল ততক্ষণে সেই লোকটির সঙ্গে কথা বলতে বলতে কয়েক ধাপ সিঁড়ি বেয়ে প্রকাণ্ড দরজার সামনে পৌঁছে গেছে। লোকটা ঘরের ভেতর দ্রুত উধাও হয়ে গেল। বললুম, কি আশ্চর্য। কর্নেল বললেন, তোমাকে একটু চমকে দিয়ে আনন্দ পেলুম, এসো। ওপরতলায় এতক্ষণে কুকুরের গর্জন শুনতে পেলুম। বললুম, সর্বনাশ, কুকুরটা ছেড়ে দেওয়া নেই তো? কর্নেল কি বলতে যাচ্ছিলেন, সেই লোকটি হলঘরের সিঁড়িতে নামতে নামতে বলল, যান স্যার, কুমার বাহাদুর ওপরের বারান্দায় আছেন, উনি আপনাকে দেখতে পেয়েছিলেন। কাঠের সিঁড়িতে বিবর্ণ লালচে কার্পেট পাতা আছে। হলঘরের মেঝেতেও আছে। এ ধরনের অনেক বনেদি অভিজাত পরিবারের বাড়িতে কর্নেলের সঙ্গে কতবার এসেছি। চওড়া এবং লম্বাটে বারান্দার মাঝখানে বৃত্তাকার একটা অংশ। সেখানে এক বৃদ্ধ ভদ্রলোক হুইল চেয়ারে বসেছিলেন। কর্নেলকে দেখে সহাস্যে বললেন, আসুন। আজ ঘুম থেকে ওঠার পর কেন যেন মনে হচ্ছিল আপনি আসবেন। বলে তিনি হাঁক দিলেন, মধু।
ট্যাক্সিটা বড্ড চাচাচ্ছে, ওকে নিচে নিয়ে যা। আর সাবিত্রীকে বল কর্নেল সাহেব এসেছেন, কফি টফি চাই। কোণের একটা ঘর থেকে কালো দানোর মতো একটা গুফো লোক বেরিয়ে এসে কর্নেলকে সেলাম ঠুকলো। তারপর কুকুরটা চেন খুলে নিচে নিয়ে গেল। আমরা কুমার বাহাদুরের মুখোমুখি বসলুম। কর্নেল আমার সঙ্গে তার আলাপ করিয়ে দিলেন। কুমার বাহাদুরের নাম অজয়েন্দু নারায়ণ রায়। একসময় এরই পূর্বপুরুষ রায়গড় পরগনার রাজা ছিলেন। চেহারায় আভিজাত্যের ছাপ আছে। কথায় কথায় জানতে পারলুম বছর 10 আগে সিঁড়ি থেকে পা হড়কে নিচে পড়ে গিয়েছিলেন। দুটো পাই অকেজো হয়ে গেছে। তাই হুইল চেয়ারে বসে দোতলায় চলাফেরা করেন, নিচে নামেন না। মধুর মতো তাগড়াই চেহারার এক প্রৌঢ়া কফি আর স্ন্যাক্সের ট্রে রেখে গেল। সে কর্নেলের দিকে ঝুঁকে প্রণামও করল। কর্নেল বললেন, কেমন আছো সাবিত্রী? দেশে যাওটাও তো। সাবিত্রী আসতে বলল, আর কার কাছে যাব কর্নেল সাহেব, একটা ভাই ছিল, সে দুর্গাপুরে চাকরি পেয়ে চলে গেছে। সে চলে গেলে কুমার বাহাদুর বললেন, আর সে রায়গড় নেই, মাঝে সাঝে ওখানকার কেউ কেউ এসে দেখা করে যায়। হ্যাঁ, আগের চেয়ে উন্নতি হয়েছে, বিদ্যুৎ এসেছে, কলেজ হয়েছে, কিন্তু দলাদলি হাঙ্গামা নাকি বেড়ে গেছে। কর্নেল বললেন, গত লক্ষ্মী পুজোর সময় হার মটমটিয়ার জঙ্গলের কাছে ফুটবল খেলতে গিয়ে। হাত তুলে কর্নেলকে থামিয়ে কুমার বাহাদুর বললেন, শুনেছি গত মাসে কেষ্ট অধিকারী এসেছিল, আপনার সঙ্গে নাকি তার আলাপ হয়েছে বলছিল। খুব পয়সা করেছে কেষ্ট, বলছিল হংকং ঘুরে এসেছে সদ্য। দীপু নামে যে ছেলেটি নিখোঁজ হয়েছে তার বাবা কুমুদ ভট্টাচার্যকে কি আপনি চেনেন? চিনব না মানে? আমার সুপারিশেই তো কুমুদ মাস্টারি পেয়েছিল, তা প্রায় 30-35 বছর আগেকার কথা। তখন আমি রায়গড়ের এমএলএ ছিলাম। কেষ্ট বলছিল কুমুদ রিটায়ার করেছে, এদিকে ওর ছেলে হাঁটার জঙ্গলের ভেতর নিখোঁজ হয়ে গেল। তখন আমি কেষ্টকে বলেছিলাম কুমুদকে নিয়ে আপনার সঙ্গে শিগগির দেখা করো। দেখা করেনি ওরা? আজ সকালে ওরা এসেছিলেন। কুমার বাহাদুর হেসে উঠলেন, তাই কি আপনি আমার কাছে কোনো ক্লু খুঁজতে এসেছেন? কর্নেল হাসতে হাসতে বললেন, যদি তাই ভাবেন তাহলে আপনার ধারণা কি বলুন? কুমুদের ছেলের ব্যাপারে? হ্যাঁ। কুমার বাহাদুর একটু চুপ করে থাকার পর বললেন, আমাদের বাড়িটা সরকারকে কলেজ করতে দিয়েছিলুম। এতদিনে সেখানে কলেজ হয়েছে। ওই বাড়িতে আমাদের পারিবারিক লাইব্রেরি ছিল। কুমুদ যখন বেকার, ওকে একটা দায়িত্ব দিয়েছিলাম। লাইব্রেরি আমার ঠাকুরদার আমলের, বইপত্র অগোছালো অবস্থায় ছিল, তা বহু দুষ্প্রাপ্য বই নষ্ট হয়ে যাচ্ছিল। তাকে সব বইয়ের ক্যাটালগ তৈরির দায়িত্ব দিয়েছিল। সেই সময় আমার পূর্বপুরুষের লেখা একটা সংস্কৃত কুলকারিকার খোঁজ পাওয়া যায়নি। ওতে আমাদের পূর্বপুরুষের ইতিহাস এবং প্রাসঙ্গিক বহু তথ্য ছিল। সেটা কি ছাপানো বই ছিল? না, তখনও এদেশে ছাপাখানা চল হয়নি, হাতে তৈরি পুরু কাগজে লেখা পাণ্ডুলিপি। আমি বলে উঠলুম, ওতে কি আপনার পূর্বপুরুষের কোনো গুপ্তধনের কথা? আমার কথার উপর কুমার বাহাদুর হাসতে হাসতে বললেন, না জয়ন্তবাবু, গুপ্তধন টন থাকলে তো আমার ঠাকুরদারে আমলেই খুঁজে বের করা যেত। জমিদারি উঠে যাওয়ার পর তিনি ব্যবসা বাণিজ্য করে কেষ্ট অধিকারের মতো কোটিপতি হতেন। এই যে বাড়িটা দেখছেন, এটা ছাড়া আমার এক টুকরো স্থাবর সম্পত্তি নেই। কোনো মতে ঠাক ঠমক বজায় রেখেছি, তাও কতদিন পারবো জানি না। হয়তো এই বাড়িটা কোনো প্রমোটারকে বেচে একটা ফ্ল্যাটের খাঁচায় বাস করতে হবে। কর্নেল বললেন, সংস্কৃতে লেখা সেই পাণ্ডুলিপি কি আপনি পড়েছিলেন? না, আমারও তো সংস্কৃত বিদ্যা ছিল না, আবারও ছিল না। অবশ্য আমার ইচ্ছা ছিল ওটা কোনো সংস্কৃত জানা পণ্ডিতকে দিয়ে বাংলায় অনুবাদ করিয়ে ছাপতে দেব। আমার পূর্বপুরুষের পারিবারিক ইতিহাস দেশের ঐতিহাসিকদের কাজে লাগতে পারত। তাহলে কি আপনার ধারণা কুমুদবাবুর ছেলে দীপু নিখোঁজ হওয়ার পেছনে সেই পাণ্ডুলিপির সম্পর্ক আছে? কুমার বাহাদুর গম্ভীর মুখে বললেন, কেষ্ট অধিকারী আমাকে ঠিক এই প্রশ্ন করছিল। সে বলছিল কুমুদ ভট্টাচার্য সংস্কৃত জানে, স্কুলে সে সংস্কৃত পড়াতো। কাজেই কেষ্টর ধারণা সত্য হতেই পারে। আমি কুমুদকে সঙ্গে নিয়ে আসতে বলেছিলুম কেষ্টকে।
আশ্চর্য, আজ কেষ্ট আর কুমুদ আপনার কাছে এসেছিল, অথচ আমার কাছে কেষ্ট ওকে নিয়ে এলো না। ব্যাপারটা গোলমেলে। আপনি যখন এই কেসে হাত দিয়েছেন তখন আপনাকে পরামর্শ দিচ্ছি, রায়গড়ে গিয়ে কুমুদকে সরাসরি চার্জ করুন। ছেলে কেন নিখোঁজ হলো তার আসল সূত্র কুমুদের কাছেই পাবেন, এ আমার দৃঢ় বিশ্বাস। মিস্টার অধিকারী আপনাকে কতটুকু বলেছে জানি না, তিনি কি উড়ো চিঠিতে 32-এর ধাঁধার কথাটা বলেছেন? বলেছে। কেষ্ট অধিকারী মা ধূর্ত লোক, আমার প্রতিক্রিয়া জানতে চাইছিল। আমি তাকে বলেছিল কোনো ধাঁধা সম্পর্কে আমি কিছুই জানি না, আমাদের পরিবারে এমন কোনো গুজবের কথাও চালু ছিল না। কর্নেল হাসলেন। আমার ধারণা আপনি কিছু জানেন। কুমার বাহাদুর আসতে বললেন, ব্যাপারটা গুপ্তধন নয়, পাণ্ডুলিপিতে নাগরী লিপিতে লেখা একটা ছক দেখেছিলুম, তা সত্য। আমার মতে ওটা তন্ত্র সাধনার কোনো গোপন সূত্র। ছকটা আপনি টুকে রাখেন? না, আপনার এইটুকু সূত্রই আমার কাছে মূল্যবান। এবার আমরা উঠি, বলে কর্নেল উঠে দাঁড়ালেন। কুমার বাহাদুর একটু হেসে বললেন, এর বদলে আমিও কিছু প্রত্যাশা করি কর্নেল সাহেব। বলুন, সেই হারানো পাণ্ডুলিপি আপনি আমাকে উদ্ধার করে দিন। কুমার বাহাদুর, আমার প্রথম লক্ষ্য সেই পাণ্ডুলিপি, কারণ ওটা খুঁজে না পেলে কুমুদবাবুর ছেলে দীপুর অন্তর্ধান রহস্যের কিনারা করা আমার পক্ষে কঠিনই হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ইলিয়েট রোডে কর্নেলের অ্যাপার্টমেন্টে পৌঁছতে 6:45 বেজে গিয়েছিল। কর্নেল ষষ্ঠীকে কফি করতে বলে ইজি চেয়ারে বসলেন। তারপর টুপি খুলে রেখে তাকে হাত বুলোতে থাকলেন। জিজ্ঞেস করলুম, রায়গড় যাচ্ছেন কবে? কর্নেল আসতে বললেন, আজ রাতের ট্রেনেই যাচ্ছে। তুমি কফি খেয়ে বাড়ি যাও, তারপর তৈরি হয়ে এসো। তোমার গাড়ি আমার খালি গ্যারাজ ঘাটে রাখার অসুবিধে নেই। আমি হাওড়া স্টেশনে ফোন করে ট্রেনের খবর নিই। বলে তিনি রিসিভারের দিকে হাত বাড়িয়েছেন। সেই সময় টেলিফোন বেজে উঠল। কর্নেল রিসিভার তুলে সাড়া দিয়ে বললেন, হ্যালো, কে বলছেন? সে কি কথা, আমার কর্তা বাবা তো বেঁচে নেই। বলেন কি, টাক ফুটো করে দেবেন? আমার টাকের প্রতি কেন সুনজর ব্রাদার? আচ্ছা আচ্ছা। কর্নেল রিসিভার রেখে তুম্ব মুখে বললেন, কেউ হুমকি দিল, মনে হচ্ছে সাপের লেজে পা দিয়েছে। শীতের রাতে ট্রেন জার্নির অনেক অভিজ্ঞতা আমার আছে, কিন্তু এমন বিচ্ছিরি ট্রেন জার্নি এই প্রথম। ট্রেনটা যেন ঘুমোতে ঘুমোতে এগোচ্ছিল। আর সে কি শীত! আসলে রায়গড় ছোট স্টেশন, তাই সেখানে কোনো মেল বা এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না। এই প্যাসেঞ্জার ট্রেনে একটা ফার্স্ট ক্লাসের বগি এবং নামেই তা ফার্স্ট ক্লাস। মনে হচ্ছিল অসংখ্য ছেঁদা দিয়ে শীত ঢুকে আঁচড়ে কামড়ে অস্থির করে তুলছে। কর্নেল কিন্তু দিব্যি নাক ডাকিয়ে ঘুমোচ্ছিলেন। ফার্স্ট ক্লাসে আমরা দুজন ছাড়া আর কোনো যাত্রী ছিল না। যখনই কোথাও ট্রেন থামছিল তখনই সতর্ক হয়ে লক্ষ্য রাখছিলাম। কূপের দরজা অবশ্য ভেতর থেকে বন্ধ করা ছিল, কিন্তু সেই যে কর্নেলকে টেলিফোনে হুমকি দিয়েছিল এবং কর্নেল বলেছিলেন মনে হচ্ছে যেন সাপের লেজে পা দিয়েছি, তাই সারাক্ষণ চাপা একটা আতঙ্ক পিছু ছাড়ছিল না। তবে সারা পথ কেউ কূপের দরজায় নক করেনি এবং আমি জ্যাকেটের ভেতর পকেটে আমার লাইসেন্স রিভলভার তৈরি রেখে বাথরুমে যাওয়ার ছলে দেখে নিচ্ছিলাম অন্য কোনো কূপে কেউ উঠেছে কিনা। কেউ কোনো স্টেশনে এই ফার্স্ট ক্লাসে ওঠেনি, তবু অস্বস্তি কাটছিল না। রায়গড়ে পৌঁছানোর কথা ভোর 5টা নাগাদ। পৌঁছলো 7:30টায়। নিঝুম নিরিবিলি ছোট্ট স্টেশন। আমরা দুজন ছাড়া আরো কয়েকজন যাত্রী নেমেই চায়ের স্টলে ভিড় করল। তারা সাধারণ গ্রাম্য মানুষ। মাটির ভাঁড়ে ফু দিতে দিতে চা খেয়েই তারা নিচের চত্বরে নেমে গেল। তারপর দেখলুম তারা রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা ট্রাকের পেছনে উঠে গেল এবং ট্রাকটা গো গো শব্দ করতে করতে গাঢ় কুয়াশার ভেতর অদৃশ্য হয়ে গেল। কর্নেল একটু হেসে বললেন, ট্রেনটা তোমাকে খুব কষ্ট দিয়েছে, এবার এখানে এক পেয়ালা কফি খেয়ে নাও। বললুম, কষ্ট কি বলছেন, হাড় কাঁপিয়ে দিয়েছে এমন সাংঘাতিক শীত। আরো সাংঘাতিক শীত তোমার জন্য অপেক্ষা করে আছে জয়ন্ত, হাড় মটমটিয়া তার নাম।
চাওয়ালা খুব খাতির করে গরম কফির কাপ প্লেট হাতে তুলে দিয়ে বলল, স্যারদের কোথায় যাওয়া হবে? কর্নেল গম্ভীর মুখে বললেন, শুনলে না, হাড় মটমটিয়ে বললুম। চাওয়ালা কিন্তু হাসল না, সে মুখে ভয়ের ছাপ ফুটিয়ে বলল, স্যার, আপনারা কি হাড় মটমটিয়ার নতুন ফরেস্ট বাংলায় যাবেন? হ্যাঁ। সে চাপা স্বরে বলল, সাবধানে থাকবেন স্যার। কেন বলো তো? গত রাতে 9টার ট্রেনে আমার মাসতুতো ভাই যতীন কলকাতা গেল। তার মুখে শুনলুম ফরেস্ট বাংলোর পেছন দিকে কাল সন্ধ্যাবেলা হাড় মটমুটিয়া আবার একটা মানুষ খেয়েছে। আবার একটা মানুষ খেয়েছে? যতীন তো তাই বলে গেল, সে নাকি রক্তারক্তি কাণ্ড। চৌকিদার হাড় মটমুটিয়ার হাঁক ডাক শুনতে পেয়েছিল। তারপর রায়গড়ে খবর দিয়েছিল যে লোকটাকে খেয়েছে সে নাকি রায়গড়ের লোক। ওখানে সন্ধ্যাবেলা কেন গিয়েছিল কে জানে। তোমার বাড়িও কি রায়গড়ে? না স্যার, পাশের গ্রামে হাতিপোঁতায়। হাড় মটমটিয়া আবার মানুষ খেয়েছে বললে? আগেও কি খেয়েছিল? আগে হ্যাঁ, রায়গড়ের এক মাস্টার মশাইয়ের ছেলেকে খেয়েছিল শুনেছি। তা মরা খুঁজে পাওয়া যায়নি, শুধু রক্ত টক্ত পড়েছিল। যতীন বলে গেল এবার লোকটার রক্ত মাখা মরা পাওয়া গেছে। তোমার নাম কি? আগে কানুহরি দাস। আচ্ছা, এই যে হাড় মটমটিয়া বলছো, সেটা কি কোনো জন্তু? কানুহরি চাওয়ালা আবার চাপা স্বরে বলল, জন্তু টন্তু নয় স্যার, কেউ বলে পিশাচ, কেউ বলে জক। রায় রাজাদের গড় পাহারা দিত, সেখান থেকে জঙ্গলে গিয়ে ঢুকেছে। পিশাচ বলুন, জক বলুন, মানুষের রক্ত তাদের খাবার। শুধু রক্তই বা কেন, মাংসও খায় শুনেছি। কুমুদ মাস্টার মশাই ছেলেটাকে খেয়ে শেষ করে ফেলেছিল না, কচি হাড়, তাই হাড় শুদ্ধ খেয়ে ফেলেছিল, বুঝলেন না? বুঝলুম বলে কর্নেল চুরুট ধরালেন। এতক্ষণে কয়েকজন যাত্রী এসে চায়ের স্টলে ভিড় করলো। কানুহরি তাদের একজনকে বলল, নিমাই, শুনলুম আবার নাকি হাড় মটমটিয়া তোমাদের গ্রামের কাকে খেয়েছে? নিমাই বাঁকা মুখে বলল, বজ্জাতি করতে গিয়েছিল, তেমনি ফলও পেয়েছে। বজ্জাতি মানে? বজ্জাতি না হলে জঙ্গলে গিয়ে যখের ধন খুঁড়ে বের করতে গিয়েছিল কেন উপেন? বাংলার চৌকিদারের মুখে খবর পেয়ে অনেক লোক ছুটে গিয়েছিল। ঢাক ঢোল কাশি বাজিয়ে মশাল জেলে সে এক কাণ্ড। তারপর দেখি উপেন দত্ত একটা গর্তের পাশে পড়ে আছে। একটা সাবলে দেখতে পেলুম, রক্তারক্তি ব্যাপার। হাড় মটমটি আর ডাক শুনতে পাওনি? আমরা শুনতে পাইনি, চৌকিদার নাকি শুনেছিল। নিমাই বেঞ্চে বসে বাঁকা মুখে বলল, ছেড়ে দাও, কথায় বলে না, লোভে পাপ, পাপে মৃত্যু। মাকালি দিব্যি কানুদা। উপেন ফি শনিবার কলকাতা থেকে এসে হাড় মটমটিয়া জঙ্গলের পাশে ঘুরঘুর করে বেড়াতো, তা জানো? বললো কি নিমাই? নিমাই চাই চুমুক দিয়ে বলল, নিজের চোখে দেখেছি। বাবুপাড়ার ছেলেরা খেলার মাঠে ফুটবল ক্রিকেট সব খেলতো। আমি বসে বসে খেলা দেখতুম, আর শনিবার হলেই উপেন দত্ত সেখানে হাজির। এক ফাঁকে কখন জঙ্গলে ঢুকে যেত। নিমাই আর কানুহরির কথাবার্তা চলতে থাকলো। কর্নেল হঠাৎ উঠে পড়লেন। তারপর কয়েক ধাপ সিঁড়ি বেয়ে নিচের চত্বরে নেমে আসতে বললেন, কি বুঝলে জয়ন্ত? বললুম, কেউ লোকেদের কুসংস্কার। জনৈক উপেন দত্তকে কেউ বন বাংলোতে ডেকে পাঠিয়েছিল, তারপর মৌকা বুঝে খুন করেছে। অবশ্য এটাও একটা রহস্যময় হত্যাকাণ্ড। আপনি নাক গলাচ্ছেন দেখলেও অবাক হব না। কর্নেল হাঁটতে হাঁটতে বললেন, কেউ লোকেদের কুসংস্কার বলছো? শহরের উচ্চশিক্ষিত এবং বাঘা বাঘা পণ্ডিতদের প্রচুর কুসংস্কার থাকে। পুরাতত্ত্ববিদ ডক্টর দেবব্রত চট্টরাজের সঙ্গে আলাপ হলে এর প্রমাণ পেত। কিন্তু আমরা কি পায়ে হেঁটেই বন বাংলোতে যাব? বন বাংলো এখান থেকে শর্টকাটে মাত্র 2 কিলোমিটার। লক্ষ্য করো, রুক্ষ মাটি, ঝোপঝাড় আর পাথরের চাইয়ে ভরা ঢেউ খেলানো মাঠটা আমাদের চলার পক্ষে খাসা। কারণ এখনো কুয়াশা ঘন হয়ে আছে। কুয়াশায় গা ঢাকা দিয়ে চলাই ভালো। আমার ইচ্ছে ছিল ঠিক সময়ে ট্রেন পৌঁছলে চুপি চুপি বন বাংলোয় পৌঁছানো যাবে, কিন্তু ট্রেনটা যাচ্ছে তাই দেরি করে পৌঁছালো। ওকে অনুসরণ করে বললুম, কুয়াশায় পথ হারিয়ে ফেললে কেলেঙ্কারি। কর্নেল হাসলেন। যেদিকে সোজা হাঁটছি সেদিকেই হাড় মটমটিয়া জঙ্গল।
আশা করি দিনের বেলা হাড় মটমট করে বেড়ানো পিশাচ বা জগটা আমাদের দেখা দেবে না, সে তো নিশাচর। কিছুদূর চলার পর রুক্ষ অনাবাদী মাঠটা ঢালু হয়ে নেমেছে দেখা গেল। তারপর একটা ছোট শীর্ণ নদী। নদীতে এক ফালি জলস্রোত তীর তীর করে বয়ে চলেছে। নদীর বুকে অজস্র পাথর ছড়িয়ে আছে। কর্নেলের নির্দেশে সাবধানে সেই সব পাথরে পা ফেলে ওপাশে পৌঁছলুম। ততক্ষণে কুয়াশা স্বচ্ছ হয়ে গেছে। সোনালি রোদ আশেপাশে ছড়িয়ে পড়েছে। ঝোপঝাড়ের ভেতর দিয়ে হাঁটতে শিশিরে নিম্নাঙ্গ ভিজে করুণ দশা হলো। তবে গায়ে পুরু জ্যাকেট এবং মাথায় টুপি থাকায় শরীরের ঊর্ধ্বাংশ রক্ষা পেল। এবার সামনে আবছা কালো বিশাল উঁচু পাহাড় দাঁড়িয়ে আছে মনে হলো। কর্নেলকে জিজ্ঞেস করলুম, এবার পাহাড়ে উঠতে হবে নাকি? কর্নেল বললেন, ওটা পাহাড় নয়, ওটাই সেই হাড় মটমটিয়া জঙ্গল। এখান থেকে মাটিটা ক্রমশ উঁচু হয়েছে বলে কুয়াশার ভেতর জঙ্গলটা পাহাড় বলে মনে হচ্ছে। চড়াইয়ে উঠে গিয়ে এক ফালি মোরাম বিছানো রাস্তায় পৌঁছলুম। রাস্তাটা বাঁক নিয়ে একটা ঢিবিতে উঠে গেছে। সেই ঢিবির উপর হলুদ রঙের ছোট বাংলো দেখতে পেল। বাংলোর চৌকিদার আমাদের দেখতে পেয়ে দৌড়ে এলো। সে কর্নেলকে সেলাম ঠুকে বলল, আপনি কি কর্নেল সাহেব? রেঞ্জার সাহেব আপনার জন্য অপেক্ষা করছেন। বাংলোর বারান্দায় বসে রেঞ্জার সাহেব চা খাচ্ছিলেন। বারান্দার নিচে একটা জিপ গাড়ি। কর্নেল এবং আমাকে দেখে তিনি উঠে দাঁড়ালেন। আসুন আসুন কর্নেল সাহেব, গত রাতে যখন আপনি টেলিফোন করলেন তখন আমি সবে এই বাংলো থেকে বাড়ি ফিরেছি। ফোনে সব কথা বলতে পারিনি, তবে আপনি আসছেন শুনে খুব উৎসাহী হয়ে উঠছিল। তারপর ভোরবেলায় উঠে এখানে এসে আপনার জন্য অপেক্ষা করছি। কর্নেল আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। রেঞ্জারের নাম অমল চ্যাটার্জি। চৌকিদারকে তিনি শিগগির কফি আনতে বললেন। লক্ষ্য করলুম ভদ্রলোক কর্নেলকে দেখে উত্তেজিত হয়ে উঠেছেন। উত্তেজনার কারণ আমার অবশ্য জানা। স্টেশনে শুনে এসেছি রায়গড়ের জনৈক উপেন দত্তের রক্তাক্ত লাশ কাল সন্ধ্যায় এই বাংলোর পিছন দিকে জঙ্গলের ভেতর পাওয়া গিয়েছে। মিস্টার চ্যাটার্জি বললেন, আপনাকে বলেছিলুম শিগগির আমরা এই জঙ্গলের একটা বাংলো বানাচ্ছি। এরপর এলে আপনি সেখানেই থাকবেন। আপনার মতো একজন প্রকৃতি বিজ্ঞানীর পক্ষে এটাই উপযুক্ত জায়গা। তো দেখুন, বাংলো হয়ে গেছে। বিদ্যুতের ব্যবস্থা কোনো করা যায়নি, আর কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। চৌকিদার ট্রেতে কফি আর স্ন্যাক্স নিয়ে এলো। কফিতে চুমুক দিয়ে কর্নেল বললেন, কাল সন্ধ্যায় কেন আপনাকে এখানে আসতে হয়েছিল সেসব কথা স্টেশনে শুনে এলুম। শুনেছেন? মিস্টার চ্যাটার্জি চোখ দুটো উত্তেজনায় উজ্জ্বল হয়ে উঠল। এক অদ্ভুত ঘটনা কর্নেল সাহেব। হাড় মটমটিয়া জঙ্গলে কোনো হিংস্র জন্তু নিশ্চয়ই আছে, কিন্তু আমার একার কেন? রায়গড়ের সবারই সন্দেহ উপেন দত্ত ওখানে সন্ধ্যাবেলা নিশ্চয়ই লুকিয়ে রাখা কোনো দামি জিনিস খুঁড়ে বের করতে এসেছিল। পুলিশ এসেছিল নিশ্চয়ই। হ্যাঁ, পুলিশ বডি তুলে নিয়ে গেছে। রায়গড় হাসপাতালে বডির পোস্টমর্টেম হবে। তবে আপাত দৃষ্টিতে পুলিশের ধারণা আমার সঙ্গে মিলে গেছে। কোনো হিংস্র জন্তুর হামলা? ঠিক তাই। রায়গড়ের বেশিরভাগ লোকের বিশ্বাস এই কাজ হাড় মটমটিয়ার। রেঞ্জার সাহেব কথাটা বলে হেসে উঠলেন। কর্নেল বললেন, আর সব লোকের কি ধারণা? উপেন দত্ত লোকটার নামে অনেক বদনাম ছিল। এলাকার চোর ডাকাতদের কাছে চোরাই মাল কিনে কলকাতায় ব্যবসা করত। কাজেই পাওনা করে নিয়ে কোনো চোর বা ডাকাতের সঙ্গে বিবাদ ছিল, সে উপেনকে নিষ্ঠুরভাবে খুন করেছে। আপনি তো লাশ দেখেছেন, কি অবস্থায় ছিল? গর্তের পাশে কাত হয়ে পড়েছিল। সোয়েটার ছিঁড়ে ফালা ফালা, সারা শরীরে ধারালো নখের আঁচড় কাটা। মাথার খুলির অবস্থাও তাই। শুনলাম চৌকিদারই প্রথম লাশ দেখতে পেয়েছিল। মিস্টার চ্যাটার্জি বললেন, নাখুলাল, তুমি বলো সাহেবকে। চৌকিদার নাখুলাল বলল, স্যার, এই বাংলার পেছনে একটা কেমন আওয়াজ হয়েছিল। আমি বললাম আর টর্চ নিয়ে গেলুম, ভাবলুম চোর চোরটা নয়তো শেয়াল। 5 ব্যাটারি টর্চ স্যার, পেছনের পাঁচিল পর্যন্ত সাবধানে এগিয়ে গেলুম। তারপর নিচের জঙ্গলের ভেতর আলো ফেললুম। তখনই দেখলুম একটা লোক ঝোপে ঢুকে গেল। আমি চেঁচিয়ে বললুম, কে ওখানে? কোনো সাড়া এলো না। আর তারপরে হাড় মটপটিয়ার চেরা গলার গজরানি ভেসে এলো। কর্নেল বললেন, তুমি কি আগে কখনো তার গজরানি শুনেছ? হ্যাঁ স্যার, এই বাংলো হওয়ার পর রাত্রে 3-3 বার শুনেছি। প্রথমে সনসন করে হাওয়ার মতো শব্দ ওঠে, তারপর মট 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 মট,
তারপর কানে তালা ধরানো আওয়াজ, এরকম। তো তুমি তারপর কি করলে? এখানে থাকার সাহস হলো না, আর ঘুর পথে মাঠ দিয়ে আমাদের বস্তিতে চলে গেল। মিস্টার চ্যাটার্জি বললেন, কর্নেল সাহেব তো নাকুলালদের বস্তি দেখেছেন? আদিবাসীদের বস্তি? হ্যাঁ, নাকুলালরা সবাই খ্রিস্টান, তাও আপনি জানেন। জানি তো। নাকুলাল তারপর কি করলে বলো? নাকুলাল শ্বাস ছেড়ে বলল, বস্তির লোকেরা আমাকে রায়গড়ে খবর দিতে পাঠালো। ভুলেই বলছি স্যার, হাড় মটমটিয়া আমাদের দেবতা, আমাদের লোকেরা বলে ঠাকুর বাবা, ওকে আমরা ভক্তি করি। কিন্তু জঙ্গলে আমি একটা লোক দেখেছি, ঠাকুর বাবা তাকে খেয়ে ফেলেছেন। আমাদের তখন একটাই কাজ, রায়গড়ে খবর দেওয়া, কেন না আর যেন অন্য জাতের কেউ ঠাকুর বাবাকে চটায় না। তুমি খবর দিলে কাকে? আগে স্যার কেষ্টবাবুকে, উনি এখন রায়গড়ের লিডার। সদ্য উনি কলকাতা থেকে ফিরেছেন শুনলুম, কিন্তু খবর পেয়েই গাঁ শুদ্ধ লোক নিয়ে জঙ্গলে ঢুকলেন। তারপর মিস্টার চ্যাটার্জি তাকে থামিয়ে দিয়ে বললেন, এখন সরকারি নিয়ম করা হয়েছে, ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেদের খবর না দিয়ে এই জঙ্গলে ঢোকা যাবে না। তাই আমাকে খবর দেওয়া হয়েছিল। যাই হোক, আমাকে একা আসতে হলো বন্দুক নিয়ে। এখনো ফরেস্ট গার্ড বহাল করা হয়নি তো। লাশ শনাক্ত করার পর কি পুলিশে খবর দেওয়া হয়েছিল? হ্যাঁ। কর্নেল চুরুট ধরিয়ে বললেন, মিস্টার চ্যাটার্জি, লাগেজ ঘরে রেখে এখনই একবার ওখানে যেতে চাই। অবশ্যই। নাকুলাল, সাহেবদের ঘর খুলে দাও। কিছুক্ষণের মধ্যে আমরা বাংলোর পেছনের দরজা দিয়ে বেরোলুম। নাকুলাল বাংলোয় থাকলো। মিস্টার চ্যাটার্জি তাকে আমাদের ব্রেকফাস্ট তৈরি করতে বললেন। ঢালু মাটিতে পাথর মাথা উঁচিয়ে আছে, ঝোপঝাড় আর উঁচু উঁচু গাছের তলায় শুকনো পাতা ছড়িয়ে আছে। অমল চ্যাটার্জির কাঁধে বন্দুক, তিনি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন। একটু পরে মোটামুটি সমতল মাটি পাওয়া গেল। এখানে জঙ্গলের কিছুটা অংশ ফাঁকা ফাঁকা রুক্ষ মাটিতে একটা গর্ত করা আছে দেখতে পেলুম। গর্তের পাশে কালচে ছোপগুলো যে উপেন দত্তরই রক্ত, তা বুঝতে পারলুম। কর্নেল বাইনোকুলারে চারিদিক খুঁটিয়ে দেখে নিয়ে গর্তের পাশে হাঁটু মুড়ে বসলেন। মাত্র হাতখানেক গর্ত করা হয়েছিল। সেই গর্তের দিকে তিনি তাকিয়ে যেন ধ্যানমগ্ন হলেন। মিস্টার চ্যাটার্জি একটু হেসে বললেন, শক্ত চাঙর মাটি, তা না হলে জন্তুটার পায়ের ছাপ পড়ত। বললাম, আশ্চর্য, জঙ্গলের এই জায়গাটুকু এমন রুক্ষ কেন? একটু ঘাস পর্যন্ত গজায় নেই। আমার ধারণা এর তলায় গ্রানাইট পাথর আছে। এই অঞ্চলে এমন রুক্ষ নিরস মাটি অনেক জায়গায় দেখেছি, ঘাসও গজাতে পারে না। কিন্তু মিস্টার চ্যাটার্জি, উপেনবাবু যদি কোনো চোরাই মাল পুঁতে রাখতে চাইতেন, তাহলে এমন জায়গা বেছে নিলেন কেন? সেটাই তো বোঝা যাচ্ছে না। আবার এমন যদি হয় উপেনবাবু কোনো চোরাই মাল এখানে পুঁতে রেখেছিলেন এবং কাল সন্ধ্যায় তা তিনি তুলে নিতে এসেছিলেন, তাহলে সেই চোরাই মালটাই বা গেল কোথায়? কাল সন্ধ্যায় অত আলো এবং মানুষজনের ভিড় ছিল এখানে, কারো না কারো চোখে পড়তোই জিনিসটা। কি বলেন? এমন হতে পারে আক্রান্ত হওয়ার সময় দূরে ছুঁড়ে ফেলেছিলেন। রেঞ্জার সাহেব হাসলেন। আমি ভোরবেলা এসে এখানে চারিদিকে জঙ্গলের ভেতর খুঁজেছি, কুয়াশা ছিল, কিন্তু ওটা বাধা নয়, তেমন কোনো জিনিস খুঁজে পাইনি। এই সময় কর্নেল গর্তের চারিপাশে মাটি থেকে কি কুড়োচ্ছিলেন। হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, মিস্টার চ্যাটার্জি, আপনার অনুমানই ঠিক। এ দেখুন, কালো রঙের অজস্র লোম পড়েছিল এখানে। মিস্টার চ্যাটার্জি তার হাত থেকে কয়েকটা কালো লোম নিয়েই বললেন, ভালুকের লোম। এই জঙ্গলে ভালুক থাকার গুজব শুনেছিল, তার প্রমাণ পাওয়া গেল। বুনো ভালুক খুব হিংস্র, মানুষ দেখলেই ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ, এরকম ক্ষতচিহ্ন একমাত্র ভালুকের নখের আঁচড়েই হতে পারে। ঠিক বলেছেন, এবার চলুন বাংলোতে ফিরে যাক। অমল চ্যাটার্জি হাত থেকে লোমগুলো ঝেড়ে ফেলে বললেন, আপনারা একটু সতর্ক থাকবেন কর্নেল সাহেব। বিশেষ করে আপনাকেই বলছি কথাটা। বিরল প্রজাতির পাখি, প্রজাপতি, অর্কিড কিংবা পরগাছার নেশা আপনার দেখেছি জ্ঞানগম্যই থাকে না। তিনি কথাটা বলে হেসে উঠলেন, তারপর লম্বা পা ফেলে হাঁটতে থাকলেন। এই সময় আমার হঠাৎ মনে পড়ে গেল স্টেশনে শোনা সেই নিমাইয়ের কথা। রায়গড়ের উপেন দত্ত প্রতি শনিবার কলকাতা থেকে এসে এই জঙ্গলে ঢুকে পড়তেন। গতকাল অবশ্য রবিবার ছিল।
শনিবার জঙ্গলে ঢুকলে যে উপেন দত্ত রবিবার আবার ঢুকবেন না তার মানে নেই। দেখা যাচ্ছে রবিবারও ঢুকেছিলেন এবং বেঘরে ভালুকের আক্রমণে মারা পড়েছেন। কর্নেলের পাশে গিয়ে চাপা স্বরে বললুম, কর্নেল, এই উপেন দত্ত সেই পীতাম্বর রায় নয় তো? কর্নেল মৃদু হেসে গলার ভেতর বললেন, তুমি সবই বোঝো জয়ন্ত, তবে একটু দেরিতে। হ্যাঁ, উপেন দত্তই যে পীতাম্বর রায় তাতে কোনো ভুল নেই, তবে কথাটা চেপে যাও। আমরা বাংলোর নিচে পৌঁছেছি। হঠাৎ ওপরে বাংলোর পাঁচিলের কাছে দাঁড়িয়ে নাক্ষলাল চিৎকার করে উঠল, সাহেব, ভালুক, ভালুক! রেঞ্জার সাহেব চমকে পিছন ফিরে গুরুম করে বন্দুক ছুড়লেন। জঙ্গলের পাখিদের চেঁচামেচি এবং যেন একটা হুলস্থুল শুরু হয়ে গেল। কর্নেল তখনই বাইনোকুলারে পিছন দিকে জঙ্গলের ভেতর ভালুক খুঁজতে থাকলেন। রেঞ্জার সাহেব অমল চ্যাটার্জি বন্দুক বাগিয়ে বললেন, কর্নেল সাহেব, ভালুকটা কি দেখতে পেলেন? কর্নেল বাইনোকুলার নামিয়ে বললেন, কয়েক সেকেন্ডের জন্য দেখেছি, জন্তুটা দেখতে ভালুকের মতো নয়। মিস্টার চ্যাটার্জি উত্তেজিত হয়ে বললেন, তাহলে কি ওটা শিম্পাঞ্জি? কর্নেল হাসলেন, এদেশের জঙ্গলে শিম্পাঞ্জি থাকে না মিস্টার চ্যাটার্জি, আপনি তো ভালোই জানেন। না, মানে আমি বলতে চাইছি, এলাকায় শীতের সময় মেলা বসে, সার্কাসের দলও আসে। দুইবার কোনো সার্কাসের শিম্পাঞ্জি পালিয়ে এসে এই জঙ্গলে ঢুকতেও পারে। ওটা শিম্পাঞ্জিও নয়। তাহলে এটা কি? কর্নেল গম্ভীর মুখে বললেন, ওটাই হয়তো সেই হাড়মটমুটিয়া। সম্ভবত সে চুপি চুপি আমাদের কথা শুনতে আর আমরা কি করছি তা দেখতে এসেছিল। রেঞ্জার সাহেব হাসবার চেষ্টা করে বললেন, কিছু বোঝা যাচ্ছে না। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।